2026 বিশ্বকাপের শুরুতেই ফুটবল বিশ্ব এমন এক দৃশ্য দেখেছিল যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। একদিকে ছিল ইউরোপিয়ান পরাশক্তি স্পেন, যে দলে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ও প্রতিভাবান ফুটবলারদের ভিড়। অন্যদিকে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র ক্যাপ ভার্দে, যে দেশটির জনসংখ্যাই অনেক বড় শহরের চেয়েও কম। ম্যাচ শুরুর আগে সবাই ধরে নিয়েছিল এটি হবে স্পেনের জন্য খুব সহজ একটি জয়, কিন্তু 90 মিনিট শেষে স্কোরবোর্ডে লেখা ছিল স্পেন 0, কেপ ভার্দে 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো স্টেডিয়াম জুড়ে তখন ছিল এক বিস্ময়কর পরিস্থিতি, সবাই ছিল হতবাক। তখন স্পেনের তারকারা হতাশা মুখে মাঠ ছেড়ে যাচ্ছিলেন, আর গোলপোস্টের সামনে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন 40 বছর বয়সী এক গোলকিপার। ক্যামেরাটি বারবার জুম করা হচ্ছিল তার মুখের দিকে। সোশ্যাল মিডিয়ায় সবার একটাই প্রশ্ন, কে এই গোলকিপার? মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যে মানুষটিকে খুব কম মানুষই চিনত, সেই ম্যাচের শেষ বাঁশিটি বাজার পর পুরো ফুটবল বিশ্ব তাকে চিনতে শুরু করলো। তার আসল নাম জোসিমার জোসে এভোরো দিয়াস, কিন্তু পৃথিবী তাকে চেনে একটাই নামে, ভজিনহা। কিন্তু কেন কেন নিজের আসল নাম বাদ দিয়ে একজন ফুটবলার সারা জীবন তার জার্সির পেছনে লিখেছিলেন ভজিনহা? এই নামের পেছনেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে আবেগঘন গল্প। তাই তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্যাপ ভার্দের এই গোলকিপারের জোসিমার ডায়াস থেকে ভজিনহা হয়ে ওঠার গল্প। তো চলুন ভিডিওতে এটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। 1986 সালের 3রা জুন ক্যাপ ভার্দের মিন্দেলো শহরের এক সাধারণ পরিবারে জন্ম হয় জোসিমার ডায়াসের। পরিবারে ছিল অর্থের অভাব। বাবা ছিলেন সামরিক বাহিনীর সদস্য, চাকরির কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো। অন্যদিকে সংসার চালানোর জন্য তার মাকেও দিনরাত কঠোর পরিশ্রম করতে হতো। ফলে ছোট্ট জোসিমারের শৈশব কেটেছে তার দাদা দাদির কাছে। ভালোবাসা, শাসন, সাহস সবকিছুই তিনি পেয়েছিলেন সেই দুই মানুষের কাছ থেকে। আর সেখান থেকেই শুরু হয় ভজিনহা নামের যাত্রা। ছোটবেলায় পাড়ার বড় ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে গেলে প্রায়ই তাকে খেলায় নেওয়া হতো না, কখনো ছোট বলে কিংবা কখনো দুর্বল বলে, আবার কখনো গোলপোস্টে দাঁড় করিয়ে মজা করা হতো। কাঁদতে কাঁদতে তিনি দৌড়ে চলে যেতেন তার দাদির কাছে। তার দাদি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন, আর পরদিন আবার মাঠে পাঠিয়ে দিতেন। তখন মাঠের বাকি ছেলেরা তাকে খেপানোর জন্য নাম দিয়েছিলেন ভজিনহা, যার অর্থ হলো ঠাকুমা। মানে পর্তুগিজ ভাষায় ভজিনহা শব্দের অর্থ ছোট দাদি বা ঠাকুমা। আর ধীরে ধীরে আশেপাশের ছেলেরা তাকে সেই ভজিনহা নাম ধরেই ডাকতে শুরু করে। ভজিনহা, অনেকের কাছে এটি ছিল ঠাট্টার নাম, কিন্তু একদিন সেই নামই হয়ে উঠল তার সবচেয়ে বড় পরিচয়। ছোটবেলার সেই অপমানকে বুকে চেপে ফুটবলকে আঁকড়ে ধরেন জোসিমার। তবে তার কেরিয়ার কোনো বড় ক্লাব থেকে শুরু হয়নি, দেশের ছোট ক্লাবে খেলেই শুরু হয়েছিল তার যাত্রা। এরপর 25 বছর বয়সে তিনি প্রথম পেশাদার ফুটবল খেলতে যান অ্যাঙ্গোলাতে। সেখানে গিয়ে দেখেন দলের অন্য গোলকিপারের নামও জোসিমার। তখন তিনি সিদ্ধান্ত নেন জার্সির পেছনে জোসিমার তিনি লিখবেন না, ছোটবেলার সেই অপমানের নামই তিনি লিখে দিবেন, যা ছিল ভজিনহা। কারণ তিনি কখনোই নিজের অতীতকে লুকাতে চাননি, বরং যেই নাম একসময় মানুষ থেকে খেপানোর জন্য ব্যবহার করত, সেটিকে তিনি তার শক্তিতে পরিণত করেছিলেন। তবে শুধু নামের গল্পই তার একমাত্র সংগ্রাম ছিল না, আরও একটি বড় বাধা ছিল, যা ছিল তার উচ্চতা। ছোটবেলায় অনেক কোচই মনে করতেন একজন গোলকিপার হওয়ার জন্য যথেষ্ট লম্বা তিনি ছিলেন না। অনেক ট্রায়ালে তিনি সুযোগই পাননি। তিনি পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোটবেলায় তিনি বিশ্বাসই করতে পারতেন না যে তিনি একদিন পেশাদার গোলকিপার হতে পারবেন, কারণ সবাই তার উচ্চতা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তুলত। কিন্তু ভাগ্য যেন অপেক্ষা করেছিল সঠিক সময়ের জন্য। কৈশোরের শেষ দিকেই হঠাৎ করে তার উচ্চতা দ্রুত বাড়তে শুরু করে। যে ছেলেটিকে একসময় সবাই খাটো বলে ফিরিয়ে দিয়েছিল, সেই ছেলেই পরবর্তীতে প্রায় 1.90 মিটার লম্বা গোলকিপারে পরিণত হন। কিন্তু শুধু উচ্চতা বাড়লেই তো আর স্বপ্ন পূরণ হয় না। তার দেশ ক্যাপ ভার্দেও তখন বড় ফুটবল শক্তি ছিল না, ছিল না আধুনিক একাডেমি, উন্নত প্রশিক্ষণ কিংবা বড় ক্লাবের স্কাউটদের আনাগোনা। তাই ইউরোপের বড় বড় তারকাদের মতো আলো ঝলমেলে পরিবেশে নয়, ভজিনহার ফুটবল বেড়ে উঠেছিল ধুলোমাখা মাঠে, সীমিত সুযোগ আর অদম্য জেদের ওপর ভর করে। দেশের ছোট্ট ক্লাব থেকেই শুরু হয় তার যাত্রা। একটি ক্লাব কিংবা 2টি বা 3টি ক্লাব, বছরের পর বছর কেটে যাচ্ছিল এভাবেই, কিন্তু বড় কোনো সুযোগ তার আসছিল না। 25 বছর বয়সে যখন অনেক ফুটবলারের কেরিয়ার প্রতিষ্ঠিত, ঠিক তখনই ভজিনহা প্রথমবারের মতো নিজের দেশ ছেড়ে পাড়ি জমান অ্যাঙ্গোলায়। অনেকের কাছে সেটি ছিল সাধারণ একটি ট্রান্সফার, কিন্তু তার কাছে সেটিই ছিল নতুন জীবনের শুরু। তিনি জানতেন না সামনে কি অপেক্ষা করছে, তিনি শুধু জানতেন একদিন তিনি নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলতে চান। আর সেই স্বপ্নই তাকে একের পর এক ছোট ক্লাবে খেলতে শিখিয়েছে। অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস কিংবা স্লোভাকিয়া কিংবা পর্তুগাল, সকল দেশের ছোট ছোট ক্লাবেই খেলেছেন তিনি। বড় কোনো ক্লাব তাকে কখনোই নজরেই নেয়নি।
কোনোদিন ব্যালন ডিওরের আলোচনায় আসবেন তার স্বপ্নেও ভাবা হয়নি, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন সব মানুষের গল্প একরকম হয় না। কারো কারো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় অনেক দেরিতে, আর ভজিনহার জীবনেও ঠিক সেটাই ঘটতে যাচ্ছিল। বছরের পর বছর ছোট ছোট ক্লাবে খেললেও ভজিনহার একটা স্বপ্ন কখনোই বদলায়নি, যা ছিল একদিন ক্যাপ ভার্দের জার্সি গায়ে চাপিয়ে নিজের দেশের জন্য খেলা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় 2012 সালে। তখন তিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান। সেই সময় ক্যাপ ভার্দে ছিল আফ্রিকার অন্যতম অবহেলিত ফুটবল দল, বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে, অর্থনৈতিক দিক থেকেও সীমিত, ফুটবল অবকাঠামোতে অনেক পিছিয়ে। তবুও এই ছোট্ট দেশটার একটা জিনিস ছিল যা অনেক বড় দলেরও থাকে না, যা হলো দেশের জন্য অসম্ভব রকমের ভালোবাসা। ভজিনহা খুব দ্রুতই দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন। গোলপোস্টের নিচে তার শান্ত উপস্থিতি, দুর্দান্ত রিফ্লেক্স আর নেতৃত্ব ধীরে ধীরে পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর আসে আফ্রিকা কাপ অফ নেশনস। এক সময় যে ক্যাপ ভার্দেকে অনেকে শুধু অংশগ্রহণকারী মনে করত, সেই ক্যাপ ভার্দেই ধীরে ধীরে আফ্রিকার বড় বড় শক্তির সঙ্গে সমতালে লড়াই করা শুরু করে। 2013 সালে নিজেদের প্রথম আফকন খেলেই সবাইকে চমকে দেয় তারা। এরপর 2023 আসরে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে যায় ক্যাপ ভার্দে। আর সেই ইতিহাসের অন্যতম বড় নায়ক ছিলেন ভজিনহা। বয়স তখন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু তার পারফরমেন্স দেখে সেটা বোঝার কোনো উপায় ছিল না। অনেকেই যেখানে গতির উপর নির্ভর করতেন, সেখানে ভজিনহা নির্ভর করতেন অভিজ্ঞতার উপরে। কারণ কখন লাইন ছেড়ে বের হতে হবে, কখন অপেক্ষা করতে হবে, কখন ডিফেন্ডারকে নির্দেশ দিতে হবে, সবকিছুতেই ছিল অসাধারণ পরিপক্কতা। ধীরে ধীরে তিনি শুধু একজন গোলকিপার নন, পুরো দলের নেতা হয়ে ওঠেন। কিন্তু এরপরও একটা স্বপ্ন অপূর্ণ ছিল, যা ছিল বিশ্বকাপে খেলা। যে স্বপ্নটা তিনি ছোটবেলা থেকেই বুকে লালন করছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বে ক্যাপ ভার্দে একের পর এক চমক দেখাতে শুরু করে। প্রতিটি ম্যাচেই গোলপোস্টের নিচে ছিলেন সেই পরিচিত মুখ, দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, সবচেয়ে বড় ভরসা, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ইতিহাস গড়ে ফেলে ক্যাপ ভার্দে। প্রথমবারের মতো নিশ্চিত করে ফিফা বিশ্বকাপের টিকিট। ছোট্ট এই দ্বীপদেশে তখন শুরু হয় উৎসব। রাস্তায় রাস্তায় মানুষ নাচছে, গাড়ির হর্ন বাজছে। পরে এক সাক্ষাৎকারে ভজিনহা বলেছিলেন, আমরা শুধু নিজেদের জন্য খেলছি না, আমরা খেলছি পুরো ক্যাপ ভার্দের জন্য। এদিকে বিশ্বকাপ যতই কাছে আসছিল, ততই বাড়ছিল প্রশ্ন। তখন তার বয়স প্রায় 40। অনেকে বলছিলেন, এই বয়সে কি বিশ্বের সেরা ফরওয়ার্ডদের সামনে দাঁড়াতে পারবেন, নাকি তরুণদের গতির কাছে হার মেনে বসবেন? সমালোচকদের প্রশ্নের জবাব তিনি সংবাদ সম্মেলনে দেননি, দিয়েছিলেন মাঠে। আর সেই উত্তর দেখার জন্য পুরো ফুটবল বিশ্বের কেউই প্রস্তুত ছিলেন না। 2026 সালের সেই প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শুরুর আগে সবাই ধরে নিয়েছিলেন যে ক্যাপ ভার্দে হয়তো রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকবে, কিন্তু কেউ কল্পনাও করেনি সেদিন একজন গোলকিপার একাই পুরো ম্যাচের গল্প বদলে দেবেন। 90 মিনিট জুড়ে স্পেন বলের দখল রেখেছিল প্রায় 74%। একের পর এক আক্রমণ, ৩২টি শট, এর মধ্যে 8টি ছিল অন টার্গেট। যে কোনো সাধারণ দিনে এই পরিসংখ্যান জয়ের জন্য যথেষ্ট, কিন্তু সেদিন গোলপোস্টের সামনে দাঁড়িয়েছিলেন ভজিনহা। স্পেনের 8টি অন টার্গেট শটের মধ্যে 7টি অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। কখনো ডান দিকে উড়ে গিয়ে, কিংবা কখনো বাদিকে, আবার কখনো অসম্ভব রিফ্লেক্সে হাত বাড়িয়ে। ম্যাচের শেষ দিকে স্পেন মরিয়া হয়ে ওঠে, কিন্তু প্রতিবারই তাদের সামনে দাঁড়িয়ে যায় একই দেয়াল, ভজিনহা। শেষবাসী বাজতেই স্কোরবোর্ডে ভেসে ওঠে স্পেন 0, ক্যাপ ভার্দে 0। এটি শুধু একটি ড্র ছিল না, এটি ছিল পুরো ফুটবল বিশ্বের কাছে ক্যাপ ভার্দের পরিচয় দেওয়ার দিন। আর ভজিনহার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। ম্যাচ শেষে তার চোখের জল দেখে অনেকে ভেবেছিলেন হয়তো তিনি আনন্দে কাঁদছেন, কিন্তু পরে তিনি জানান তিনি কেঁদেছিলেন সেই মানুষ দুজনকে মনে করে, যাদের হাত ধরে তিনি বড় হয়েছিলেন, তার দাদা ও দাদি, যারা আজ আর পৃথিবীতে নেই। তিনি আরও বলেন, ভিসা জটিলতা এবং অতিরিক্ত খরচের কারণে তার মাও গ্যালারিতে বসে এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে পারেননি। সেদিন ফুটবল বিশ্ব শুধু একজন গোলকিপারকে আবিষ্কার করেনি, আবিষ্কার করেছিল এক অসমাপ্ত সংগ্রামের গল্প। স্পেন ম্যাচের পর পুরো পৃথিবীর চোখ চলে আসে ক্যাপ ভার্দের দিকে, আর সেই ম্যাচ শেষেই সবাই চিনতে শুরু করে ভজিনহাকে। যার কোনো পরিচিতিই ছিল না, সেই ম্যাচের পর ইনস্টাগ্রামে ভজিনহার ফলোয়ার বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে। 15 মিলিয়নের চেয়েও বেশি মানুষ তাকে ফলো করতে শুরু করে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে অপোনেন্ট ছিল সৌদি আরব। এই ম্যাচটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নকআউটে উঠতে হলে ভালো ফল করতেই হতো। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় ক্যাপ ভার্দে। ছোট্ট সেই দ্বীপদেশে শুরু হয় উৎসব। যে দেশটিকে একসময় কেউ গুরুত্বই দিত না, সেই দেশ এখন বিশ্বের সেরা 32 দলের একটি।
কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় পরীক্ষা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকেই বলেছিলেন এবার হয়তো রূপকথার সমাপ্তি ঘটবে। পুরো ম্যাচে মেসির আর্জেন্টিনা প্রায় 21টি শট নিয়েছিল, যার মধ্যে 10টিই ছিল অন টার্গেট শট। কিন্তু আবারও গোলপোস্টের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ভজিনহা। দুইটি কিংবা তিনটি নয়, পরপর 8টি অসাধারণ সেভ করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ক্যাপ ভার্দে বিদায় নিয়েছিল, কিন্তু তারা জিতে নিয়েছিল ফুটবল ভক্তদের মন। ম্যাচ শেষে দর্শকরা শুধু স্কোর লাইনে মনে রাখেনি, মনে রেখেছে একজন 40 বছরের গোলকিপারের অবিশ্বাস্য লড়াইকে। হয়তো ক্যাপ ভার্দে ট্রফি জিততে পারেনি, হয়তো ভজিনহা গোল্ডেন গ্লাভসও জিতেননি, কিন্তু তিনি জিতে নিয়েছিলেন কোটি কোটি ফুটবল প্রেমীর সম্মান। ফুটবল শুধু ট্রফির গল্প লেখে না, ফুটবল এমন কিছু মানুষের গল্পও লেখে যারা প্রমাণ করে দেন স্বপ্নের কোনো বয়স হয় না। আর সেই গল্পগুলোর মধ্যে ভজিনহার নাম চিরকালই আলাদা করেই লেখা থাকবে। হয়তো ভজিনহা কখনো ব্যালন ডিওর জিতবেন না, হয়তো কোনোদিন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার সিটির জার্সিও গায়ে তুলবেন না, হয়তো তার ট্রফি ক্যাবিনেটও বিশ্বের সেরা গোলকিপারদের মতো ভরা হবে না। কিন্তু সব কিংবদন্তির পরিচয় ট্রফি দিয়ে হয় না, কিছু লিজেন্ডের পরিচয় হয় তাদের গল্প দিয়ে। ভজিনহা শুধু ক্যাপ ভার্দের একজন গোলকিপার নন, তিনি ছোট ছোট স্বপ্ন দেখা প্রতিটি মানুষের জন্য এক জীবন্ত অনুপ্রেরণার নাম। আশা করছি ভজিনহার এই গল্প আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। ভজিনহাকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করতে ভুলেন না। ধন্যবাদ।